নমস্কার, রিপাবলিক বাংলা শিল্পের গৌরবের আরেকটি এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সাথে চলে এসেছি এবং আজও এই মুহূর্তে আমাদের সাথে বাংলার কৃতি সন্তান যারা সাধারণত যাদের নিয়ে আমরা সেলিব্রেট করি না, সাধারণত যাদের গল্পগুলো আমাদের অজানা, সেই সমস্ত গল্প নিয়ে আজ আমি 6 জন মানুষের সাথে রয়েছে। আজ এই মানুষগুলোকে পেয়ে আমার মনে হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আমাদের গ্রাস করছে বা নিয়ন্ত্রণ করার জায়গায় চলে যাচ্ছে, সে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রজন্মে কোন পথে আগামী শিল্প ও ব্যবসা, এটা নিয়ে আলোচনা করা যায়। আমার সাথে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে এক এক করে আলাপ করে দেবো। শ্রী লেদার্সের পক্ষ থেকে এই মুহূর্তে রচিতা দে, ডিরেক্টর শ্রী লেদার্স, আমাদের সঙ্গে রয়েছেন। বিয়ে থেকে পুজো কিংবা অন্য যে কোনো খুশির অনুষ্ঠানে নতুন জামার সঙ্গে যেটা ম্যান্ডেটরি তা হলো জুতো। 1986 সালে লিন্ডসে স্ট্রিটের 100 স্কোয়ার ফিটের দোকান থেকে পথ চলা শুরু। শ্রী লেদার্সের স্বপ্নের চারা গাছের বীজ বপন করেছিলেন সেই সময় সত্যব্রত দে। রচিতা দের পরিচর্যা ও যত্নে সেই চারা গাছ আজ মহিরুহ। আমেরিকা থেকে পড়াশোনা সেরে এসে শ্রী লেদার্সকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রচিতা, সেটা আরও সাফল্যমণ্ডিত হোক, এটা আমাদের আশা। রচিতাদের এই সফল কর্মযজ্ঞকে কুর্নিশ জানাই আমি এবং রিপাবলিক বাংলার শিল্পের গৌরব। গীতা এয়ার কন্ডিশনারের তরফ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন বিশ্বনাথ গুহ, প্রতিষ্ঠাতা গীতা এয়ার কন্ডিশনার। একটা সময় পর্যন্ত ধরে নিন দাদু ঠাকুরমারা বলতেন যে মাথার ওপর ছাদ আছে, এটাই নিশ্চিন্তের। তবে শেষ কয়েক বছর বা দশক যা গরম পড়েছে, তাতে ওই নেসেসিটি আর লাক্সারির মধ্যে পার্থক্যটা বিলীন হয়ে গেছে। মাথার ওপর শুধু ছাদ থাকলে হয় না, আগুন ঝরা গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনারও চাই। ঠিক এখানেই সাধ্যের মধ্যে নিজেদের সম্পদগুলোকে গুছিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা পূরণ করছে গীতা এয়ার কন্ডিশনার। কম দামে উন্নত পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ গীতা এয়ার কন্ডিশনার। মধ্যবিত্তের স্বপ্ন পূরণে গীতা এয়ার কন্ডিশনারের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলার শিল্পের গৌরব। আদিত্য গ্রুপের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কস্তুরী কেজরিওয়াল, সিইও ও আদিত্য গ্রুপ। মানব সম্পদ উন্নয়নের জন্য জল, হাওয়া, বাতাসের মতোই গুরুত্বপূর্ণ। খেলাধুলারও প্রয়োজন এবং সেটাও একটা সফট পাওয়ার হিসেবে উঠে আসছে ভারতে। বিভিন্ন ক্ষেত্রে আদিত্য গ্রুপ নতুন মাইলস্টোন তৈরি করছে। ভবিষ্যৎ সুনিশ্চিত করার কাজ দক্ষতার সাথে করে চলেছে আদিত্য গ্রুপ। আদিত্য গ্রুপের এই মানব এবং তার পাশাপাশি মানুষের হিতৈষী কাজকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা শিল্পের গৌরব। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ বোস। এই কর্মসংস্থান ও পর্যটন শিল্পের আমূল পরিবর্তন, এই দুই লক্ষ্যকে সামনে রেখেই ইতিহাস গড়ে চলেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। ভারত এবং সারা বিশ্বে অন্যতম সেরা হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান হলো এখন IIHM। ডক্টর বোস একের পর এক মাইলস্টোন অ্যাচিভ করছে। ব্রিটেনের ইন্টারন্যাশনাল হসপিটালিটি কাউন্সিলের চেয়ারম্যান পদে রয়েছেন ডক্টর সুবর্ণ বোস। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আগামী দিনে পর্যটন শিল্পের উন্নতি কিভাবে সম্ভব তা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ডক্টর সুবর্ণ বোসের গবেষণা। কর্মসংস্থানের নতুন দিশা দেখানোর জন্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ও ডক্টর সুবর্ণ বোসকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলার শিল্পের গৌরব। ভূতের রাজা দিল বর এবং ভূতের রাজা দিল বরের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজীব পাল, ম্যানেজিং ডিরেক্টর, ভূতের রাজা দিল বর। ভূতের রাজার 3 জবর বর, খাই, গান গাই আর যেথা ইচ্ছা সেথা যাই। কালজয়ী বাঙালি সিনেমার পরিচালক সত্যজিৎ রায় আর ভোজন রসিক বাঙালিকে এক করে দিয়েছে, একই সুতোয় বা এক থালায় নিয়ে এসেছে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্টের যে চেইনটি, সেটা এই মুহূর্তে বাঙালি খাবারের পাশাপাশি চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল নিয়ে যুদ্ধের পর যুদ্ধ লড়ছে এবং বাঙালির যে পেটের যুদ্ধ, সেই পেটের যুদ্ধকে বন্ধ করে দিচ্ছে। একেবারে ঘরোয়া খাবার দিয়ে শুরু হয়। ঘরোয়া খাবারের বাঙালিকে সন্তুষ্টি করতে ময়দানে নামেন রাজীব পাল। মাত্র এই কয়েক বছরে সব মিলিয়ে 40টির ওপর আউটলেট রয়েছে তাদের। 42টি আউটলেট এবং তার পাশাপাশি বিদেশেও সুনাম অর্জন করেছে ভূতের রাজা দিল বর। বাংলার অন্যতম বড় রেস্টুরেন্ট চেইন ভূতের রাজা দিল বর ও তার কাণ্ডারি রাজীব পালের পরিশ্রমকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলার শিল্পের গৌরব। সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সমিত মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ম্যানেজার, সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। স্বপ্ন ছোট হোক বা বড়, আপনার স্বপ্ন পূরণ চেষ্টা এবং স্বপ্ন পূরণের চেষ্টার পাশাপাশি তার সহযোগী হওয়া
এই লড়াইটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই লড়াইটাই লড়ে চলেছে আপনার জন্য সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট লিমিটেড। সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংকের যে ক্রেডিবিলিটি, সেই ক্রেডিবিলিটি অনেক গুণ বেড়ে গেছে তাদের ওয়ার্ক কালচারে। সল্টলেকের বিকে ব্লকে মাত্র 150 গ্রাহক নিয়ে পথ চলা শুরু করে সংস্থাটি। আজ সংস্থাটির গ্রাহক সংখ্যা 75,000। প্রাইভেট ব্যাংকগুলির সঙ্গে তাল মিলিয়ে এটিএম, মোবাইল ব্যাংক, ডেবিট কার্ডের মতো পরিষেবা দেয় সমতা কোঅপারেটিভ লিমিটেড। সমতার এই অসামান্য লড়াইকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলার শিল্পের গৌরব। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং দর্শককেও বলবো, সাধারণত আপনারা আমার সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের দেখেন, কিন্তু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি এই গল্পগুলো আমি নিজে, যারা এই মুহূর্তে রয়েছেন তাদের গল্পগুলো শুনে আমি নিজে বোল্ড হয়েছি। কিন্তু একদম শুরুতে আমি ডক্টর বোসের কাছে যাব। ডক্টর বোস, অনেকেই জানেন না যে ইউ হ্যাভ এ রিসার্চ, মানে এই এআই নিয়ে আমার তো ভয় লাগে মাঝে মধ্যে। আমার মনে হয় এআই অ্যাঙ্কার যদি চলে আসে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা এই মুহূর্তে ব্যবসা, শিল্প বা এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে কত বড় সুবিধা বা কত বড় অন্তরায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, এখন আমরা নামটা একটুখানি চেঞ্জ করে দিয়েছি, আমরা বলছি অ্যাডভান্স ইন্টেলিজেন্স। আমরা আজকের দিনে শিল্প করতে গিয়ে, বিজনেস করতে গিয়ে, এডুকেশন করতে গিয়ে লাইফে এআই ইজ বিকাম দ্য পার্ট অফ লাইফ। আমাদের যারা ফিউচার অফ দ্য কান্ট্রি, যারা আমাদের এখন স্কুলে পড়ছে কিংবা কলেজে পড়ছে, এবং সেটা প্রায় আমাদের দেশে অলমোস্ট মোর দ্যান 45% অফ দ্য পপুলেশন ওই জেনারেশনে, তারা কিন্তু এআইকে অলরেডি এমব্রেস করে নিয়েছে। এআই ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাডভান্স ইন্টেলিজেন্স, যার উপরে পুরো আমাদের কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি, ব্যবসা, ইভেন মিডিয়া, টেলিভিশন, আমরা যে কথা বলছি আজকে, অ্যাঙ্কার, যেমন কালকে হয়তো আপনার দরকার হবে না, একদমই তাই, কেন ইট উইল বি অ্যান আর্টিফিশিয়াল অ্যাঙ্কার, কাজ ইটস চেঞ্জিং ফর দ্য বেটার। আমার তো মনে হয় না এর মধ্যে কোনো 1%ও নেগেটিভ কিছু আছে, এবং এআই ইজ ডেয়ার টু স্টে। স্টুডেন্টসদের প্রশিক্ষণের ক্ষেত্রে আমি খুব কৌতূহলী ব্যাপারটা জানাতে। আমরা অলরেডি ইনফ্যাক্ট কোভিডের সময় থেকে শুরু করেছিলাম এটা। আমার বইটা এআইয়ের ওপর ইন হসপিটালিটি ইন ট্যুরিজম 4 দিন আগে গোয়াতে বিন লঞ্চ বাই দ্য অনারেবল ট্যুরিজম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী শেখাওয়াতজি, এবং এটা ফার্স্ট বই ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা নিয়ে আমরা শুধু আমাদের স্টুডেন্টদের যে প্রশিক্ষণ দিচ্ছি তা নয়, এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে কথা বলছি, বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে কথা বলছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য ইয়াং জেনারেশন টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এআই, এবং IHM ইজ টেকিং দ্য লিডারশিপ রোল ইন দিস। আমি তার ঠিক পাশেই রচিতা এই মুহূর্তে রয়েছে, ইয়াং ডিরেক্টর, এবং তার পাশাপাশি শ্রীলেদার্স। মানে শ্রীলেদার্স বললেই যে নস্টালজিয়াটা আসে, নস্টালজিয়া বাংলার আছে, বাট নস্টালজিয়াকে মানে টেনে নিয়ে আরও কয়েক দশক এগিয়ে নিয়ে যাওয়ার যে জার্নিটা, সেটা আপনি করেছেন এবং এটা কমেন্ডেবল জার্নি। আপনার প্রথমে কি ধাক্কাগুলো বা কি সমস্যাগুলো হয়েছিল? আমি তো ছোটোবেলার থেকেই শ্রীলেদার্সে বড় হয়েছি, আমার সেকেন্ড জেনারেশন এন্টারপ্রেনার। তো ব্যবসার সাথে সাথে আমি ব্যবসা 1986-এ শুরু হয়, আমার জন্ম 1991-এ। তো ওর থেকেই আমার গ্রোথ স্টোরি হয়েছিল। মাই গ্রোথ ওয়াজ আ ন্যাচারাল প্রোগ্রেশন। এখন যতটা শ্রীলেদার্স সবাই জানে দ্যাট উই ডেলিভার ভ্যালিউ, কোয়ালিটি উইথ রেসপেক্ট টু দ্য প্রাইস। বাট যেটা জানে না হচ্ছে আর স্পেশালিটি ইজ আমরা কেন প্রাইসটা দিতে পারি, ইটস বিকজ উই রিচ ইকোনমিজ অফ স্কেল। সেই ধরনের যদি আমরা ভলিউম সেলস না করি, ওই ধরনের প্রাইসিং আমরা অফার করতে পারবো না কাস্টমারদের। তার জন্য আমাদের সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলেদার্স যেখানে যেখানে আছে ওই শহরের সবচেয়ে লার্জেস্ট ফুটওয়্যার স্টোর হয়। দিল্লির লার্জেস্ট ফুটওয়্যার স্টোর ইজ শ্রীলেদার্স ইন কনট প্লেস। জয়পুরের লার্জেস্ট ফুটওয়্যার স্টোর ইজ পাঁচবাতি মোড়। রাঁচির লার্জেস্ট ফুটওয়্যার স্টোর ইজ আওয়ার স্টোর ইন রসপা টাওয়ার্স। আর আমাদের যে কলকাতায় আছে ফ্ল্যাগশিপ স্টোর লিন্সে স্ট্রিটে, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট, মোর দ্যান 40,000 স্কোয়ার ফিট বিগ। অ্যান্ড ওখানে আমরা অনেক কিছু করি দ্যাট ইজ রেকর্ড ব্রেকিং। আমাদেরকে অ্যাপার্ট ফ্রম স্পেস, ইনভেন্টরি টার্নওভারটাকে খুব এফিশিয়েন্ট রাখতে হয়। যখন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হচ্ছে 202 ডেজ, আওয়ার অ্যাভারেজ ইজ 28 ডেজ। এটাকে যদি ইমপ্রুভ করতে পারি উইথ দ্য হেল্প অফ এআই, দ্যাট ইজ আওয়ার গোল। যে আর কীভাবে আমরা আমাদের রিসোর্সেসটাকে অপটিমাইজ করতে পারি যাতে কি আরও ভালো ভ্যালু আমাদের কাস্টমার্সকে দিতে পারি।
বেশ বেশ, আমি একদম তার পাশে সমিতবাবুও রয়েছেন। সমিতবাবু, এটা আপনাদের সেক্টর, সেই সেক্টরে কতটা সমস্যার কারণ হচ্ছে না অ্যাকচুয়ালি হেল্প করছে? অ্যাকচুয়ালি ব্যাংকিংয়ে এআইটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এখন ব্যাংকের যে কাস্টমার ভলিউম, যেটা এখন আমাদের দেশের যে সরকার, কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, মানে এটা ছড়িয়ে দিতে চাইছে ব্যাংকিংটা সাধারণ মানুষের মধ্যে। কারণ এই এত বড় একটা তথ্য ভাণ্ডার, এত কাস্টমারদের তথ্য, তা বিশেষ করে যে বিভিন্ন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে, এতে বিভিন্ন যে কর্মকাণ্ড, এগুলো যদি নথিবদ্ধ না থাকে, এটাকে কন্ট্রোল করা খুবই মুশকিল। কিন্তু একটা জিনিস আমি বলবো, যেরকম ভালো মশলা যদি থাকে, ভালো মশলা শুধু একটা রান্না তৈরি করতে পারে না, তার মধ্যে একটা মায়ের হাতে ছোঁয়া লাগে। এআই থাকুক, এআই আরও প্রোগ্রেস করুক, তার সঙ্গে আমরা যারা ব্যাংকিংয়ে আছি, হিউম্যান ইন্টারভেনশন, সেখানটা আমরা হচ্ছে মায়ের হাত। যদি কাস্টমারদের মানে সঠিকভাবে আমরা লালন পালন যদি না করি, এআই আপনি যতই নিয়ে আসুন, এআইটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা বা কাস্টমারকে মানে লালন করা, এটা কিন্তু ব্যাঙ্কগুলোর একটা অনেক বড় ভূমিকা আছে। সাধারণত অনেকের একটা মনে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে একটা ভয় আছে, কোঅপারেটিভ ব্যাংক অনেকে চিটফান্ডের সঙ্গে গুলিয়ে ফেলে। একটা অ্যাপিল আপনাদের মাধ্যমে আমরা করব, এর আগেও আমি বলেছি, যে বিভিন্ন যে সরকারের যে কর্মকাণ্ড, ধরুন মুদ্রা লোন যেগুলো হয় গভর্নমেন্টের, যেগুলো খুব মানে এমএসএমইরা পান, এগুলোর ক্ষেত্রেও আমাদের সেইভাবে এখনও এন্ট্রি দেওয়া হয়নি। তা আপনাদের মানে আর বাংলা তো একটা খুব লিডিং চ্যানেল, আপনাদের মাধ্যমে একটা অ্যাপিল আমরা রাখবো যে সরকারের কাছে আমাদেরও একটু ইনক্লুড করা হোক অন্যান্য ব্যাংকের যে কর্মকাণ্ড, তার সঙ্গে একটা মানে সমান্তরালভাবে আমাদের চলতে দেওয়ার। অনুযোগ নয়, অভিমান না, এটা আমাদের, হ্যাঁ, এটা আমার অভিমান। বেশ, আমি এবার বাঁদিকে যাব, আমি বাঁদিকে এক এক করে। আমি রাজীব দা এই মুহূর্তে রয়েছে। আমি নিজে যাদবপুরের ছেলে। বিদ্রোহ বিপ্লবের পরেই সিঙ্গারা এবং রসগোল্লাটা হিন্দুস্তান সুইটস থেকে খেতে হতো। হিন্দুস্তান সুইটসের জার্নি থেকে আজকে ভূতের রাজা দিলবরের জার্নি, একটু যদি আপনার গল্পটা বলেন। ছোটোবেলা থেকে আমি যখন নাকি স্কুলে পড়ি, সাউথ পয়েন্টের স্টুডেন্ট ছিলাম, তো ওই খাবারটা না খুব ভালো লাগতো। মানে একদিন দাদুকে বললাম, দাদু আমাদের তো ফ্যামিলি বিজনেস আছেই, যদি এটা একটু ডাইভার্সিফিকেশান করা যায়, নতুন যদি কিছু করা যায়, বলে তুমি কী করবে? আন্ডার ওয়ান রুফ এরকম কিছু স্ট্রিট ফুড আমি করতে চাই। তো সেখান থেকেই 1999-এ বাবুর্চি জন্ম। তো দাদু খুব সাপোর্ট করেছিল বলে এটা করতে পারি। তো একদিন বাড়িতে ভাবছিলাম যে অনেক জায়গাতেই আছে, তখন পুরনো কিছু কলকাতাতে বাঙালি খাবার পাওয়া যেত। জানলাম যে আমি যদি এটা করি, বাবুর্চির সাথে সাথে হিন্দুস্তান সুইটস রইল, তার সাথে যদি ভূতের রাজা দিলবর এরকম একটা কিছু দিয়ে বাঙালি চেইন করা যায়, তো সেটা দিয়ে প্রথম শুরু করি। সেটা হচ্ছে পাটুলি সত্যজিৎ রায় পার্ক, সত্যজিৎ রায় ইনস্টিটিউট। আর যে বাড়িটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে সোনার কেল্লা। তো সব কিছু যখন মিলে যাচ্ছে, তখন দেখলাম এখানে ভূতের রাজা দিলবর ছাড়া অন্য কোনো নাম করা যায় না। আমরা যেটা নাকি করি সেটা হচ্ছে লস্ট রেসিপির উপরে কাজ করি, যেটা ঠাকুমা, পিসিমা, মাসিমাদের হাতে হারিয়ে যাওয়া যে রান্নাগুলো, সেই রান্নাগুলো আমাদের এখানে পাওয়া যায়। আমরা বাঙালি জন্মদিন করি, কেক কেটে আমরা পার্টি করি, কিন্তু আমরা যেটা বাড়িতে শিখে এসেছি সেটা হচ্ছে পায়েস খাওয়ানো হয়, ধান দুব্য দিয়ে মালা পরিয়ে আশীর্বাদ করা হয়। রেস্টুরেন্টে হয় সেটা আমাদের প্রত্যেক কটা ভূতের রাজার রেস্টুরেন্টে সেটা হয়। আর তার সাথে হচ্ছে কালচার। এই যে সত্যজিৎ রায়, আজকে ইয়াং জেনারেশন ভুলেই গেছে গুপি গাইন বাঘা বাইন কি, লোকে জানে না। প্রত্যেক রবিবার আমাদের ভূতের রাজা নিজে আসেন, প্রত্যেক কটা আউটলেটে বাচ্চাদের বর দেয়, মানে গিফট দেয়, কোনো না কোনো সময় কিছু গিফট দেয়। যখন গিফট দেয় তখন এই বাচ্চারা জানতে চায় যে কে এই ভূতের রাজা, কেন আমায় গিফট দিচ্ছে। তখন মা বাবাকে কিন্তু এই গল্পটা বলতে হয়, গুপি গাইন বাঘা বাইনের গল্প বা আদার্স। তো এটার মাধ্যম দিয়েও কিন্তু আমরা বাঙালি যে কালচার, সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে, নিউ জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে পারছি। আমি কস্তুরী কেজরিওয়াল ওনার কাছে যাব। এআই, আবার ব্যাক টু দ্য পয়েন্ট, ভয়ের না বাচ্চাদের একেবারে ম্যান্ডেটরিলি এখন শেখা উচিত, কারণ এআই নিয়ে আমার ধারণা আদিত্য গ্রুপও এখন ভীষণভাবে কাজ করছে। যদি একটু দর্শকদের বলেন এইটা নিয়ে। এআই নিয়ে আমরা সবাই এখন এত যে কথা বলছি, মানে হট করে আমরা দেখছি এআই, সবাই অ্যাডভান্স ইন্টেলিজেন্স, কিন্তু এআই কিন্তু খুব একটা নতুন আইডিয়া না। হ্যাঁ, এখন আমরা জিনিসটাকে অনেক বেশি আলোচনা করছি, ইমপ্লিমেন্ট করছি। আদিত্য গ্রুপ আমরা 30 বছর এই শহরে এডুকেশনকে চালিয়ে নিয়ে যাচ্ছি। তো 30 বছরে অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে,
সেখানে আমরা অনেক নতুন কিছু এক্সপেকটেশন নিয়ে মার্কেটে বাচ্চাদের কাছে না এসেছি। আপনি যদি দেখেন আজকে আমরা মেশিন লার্নিং বলছি, তারপরে অ্যানালিটিক্স শেখাচ্ছি বাচ্চাদেরকে, সেগুলো কিন্তু আদিত্য গ্রুপ আমরা অনেক ছোট থেকেই মানে ক্লাস 6 থেকেই আমরা এই পড়াশোনাগুলো চালু করে দিচ্ছি, যেখানে টিচারদেরকে আলাদা করে ওয়ার্কশপ দেওয়া হচ্ছে এবং সেই ওয়ার্কশপে তাদেরকেও সেই লেভেলে নিয়ে আসা হচ্ছে যাতে তারা শুধু জানা না শেখানোটাও করতে পারছে। 30 বছরে অনেক চেঞ্জ হয়, আমরা স্মার্ট ক্লাস দেখেছি, অনেক বুকস পাল্টে গেছে, কিন্তু কনসেপ্ট কখনো পাল্টায় না। সো সেই কনসেপ্টটাকে আরও আধুনিক করে আমরা তুলে ধরছি আদিত্য গ্রুপের স্কুলগুলোর সাথে। ময়ূক, আমার 13টা স্কুল আছে, 13টা স্কুলে আমরা প্রতিটা কারিকুলাম এমনভাবে ডিজাইন করে রেখেছি যাতে প্রতিটা বাচ্চা, 8000-এর উপর আমাদের কাছে বাচ্চা আছে যারা আমাদের সাথে পড়াশোনা করছে, তারা ক্লাস 1 থেকে বলতে পারো এআই, কোডিং এগুলো কি তার বেসিক যে জানাটা দরকার সেটা আমরা তাদেরকে শেখাচ্ছি। একবার আপনার কাছে যেতে চাই বিশ্বনাথ বাবু। বিশ্বনাথ গুহ, আপনার যে জার্নিটা এবং তারপর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সাস্টেন করায়, সবার প্রথমে এখানে আসতে পেরে আমার খুব গর্বিত লাগছে। এখানে প্রত্যেকে খুব ভালো বক্তা, খুব সুন্দরভাবে যে যার কথা বললো। আমি এআই সম্বন্ধে খুব একটা বেশি নলেজ আমার নেই। আমি একটা জিনিস দেখেছি, আমার কাছে কোনো কাস্টমার এলে ওয়াশিং মেশিনে এআই আছে কিনা জিজ্ঞাসা করে, বা এসিতে এআই আছে কিনা জিজ্ঞাসা করে। আপনাদের এই জার্নিটা কবেকার, কতদিন ধরে? আমার এই জার্নিটা আজকে 8 বছর হলো। আমি এর আগে কোকোকোলার ডিস্ট্রিবিউটার ছিলাম। আচ্ছা। তো তার সাথে এর কোনো লিঙ্কই নেই। এখন আমি একটা ইলেকট্রনিক্সের ট্রেডের ব্যবসা বলতে পারেন। সবার প্রথম আমি এসির সার্ভিসিং শুরু করি। এসির সার্ভিসিং করতে করতে অনেক কাস্টমারই আমার কাছে এসি কেনবার দাম জানতে চাইলো। তখন মনে হলো যে একটা যদি শোরুম করি তাহলে সেখানে লোকে সার্ভিসও পাবে, সেলও পাবে। তো আজকের ডেটে আমার 6000 এসির এএমসি আছে, তার মধ্যে ম্যাক্সিমামই কমার্শিয়াল। তো কলকাতার বড় বড় জায়গার টেকনো ইন্ডিয়া, ম্যাকাও ইউনিভার্সিটি বা ব্যাঙ্ক অফ বরোদার 28টা ব্রাঞ্চ, এগুলো আমাদের কাস্টমার। তো আজকে আমরা এক ছাদের তলায় বলতে পারি যে এরকম সেল অ্যান্ড সার্ভিস শোরুম খুব কম আছে কলকাতায়। আমি একটা আমার কেষ্টপুরে আর একটা চিনার পার্কে শোরুম করেছি। আর আমাদের শোরুম থেকে যে যা পারচেস করে প্রত্যেক মাসে আমরা লটারি করে প্রত্যেক মানে 3 জন কাস্টমার বেছে নিই, যারা ফ্রিজ পাবে বা ওয়াশিং মেশিন পাবে, মাইক্রোওভেন পাবে, যা কিছু কিছু। তো এইভাবে আমরা আমাদের পাশাপাশি যত বড় বড় কম্পিটিটার আছে তাদের কাছে আমি খুব ছোট। তো এইভাবে চেষ্টা করে ছোট চারাগাছ থেকেই একদিন মহিরুহ হওয়ার যে ইন্সপিরেশনটা, সেটার জন্য এই শিল্পের গৌরব। মানে ঘন্টার পর ঘন্টা এইটা নিয়ে কথা বলা যায়, এটার খারাপ দিকগুলো নিয়ে অ্যানালিসিস করা যায়, হিউম্যান অ্যানালিসিস, এআই অ্যানালিসিস নয় টিভিতে। কিন্তু প্রত্যেকটি ডিবেট, প্রত্যেকটি প্যানেল ডিসকাশন কোথাও না কোথাও থামাতে হয় এবং আজও দুর্ভাগ্যক্রমে এখানে সময়ের জন্য আমাদের থামাতে হবে। এবং আবারও বলছি যে 6 জন এখানে এসছেন এবং শিল্পের গৌরবে যারা আসছেন, উই আর ভেরি প্রাউড অ্যাজ বেঙ্গলিস। মানে বাংলা থেকে এভাবে এই গল্পগুলো উঠে আসছে, এই গল্পগুলোকে আমরা কুর্নিশ জানাতে পারছি। এটা রিপাবলিক বাংলা শিল্পের গৌরবে বোধহয় আমাদের এই বছরের ক্যাচলাইন হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। রিপাবলিক বাংলা শিল্পের গৌরব আপাতত আমি এখানেই শেষ করছি। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।